আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত, ৪০ বছর পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রতিনিধি। সবার স্বার্থ রক্ষা করেই হবে এবারের বাজেট, বললেন অর্থমন্ত্রী। বরাদ্দ পেলে স্থানীয় সরকার নির্বাচন জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী। ৬ শিশুর ময়নাতদন্ত না হওয়ার সুযোগ নিতে পারে আসামিরা, আশঙ্কা স্বরাষ্ট্রমন্ত্রীর। পরিবারগুলোর জবানবন্দি নিল পুলিশ। এবং সাক্ষীদের জবানবন্দিতে রামিসা হত্যাকাণ্ডের ভয়াবহতা, একই দিনেই ১৬ জনের সাক্ষ্য, কাল আসামিদের জবানবন্দি। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। নিউ ইয়র্ক সময় মঙ্গলবার সকাল ১০টায় জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হয় এই ভোট গ্রহণ। ১৯০টির মধ্যে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট। খলিলুর রহমান আগামী ১ বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতি জার্মানির আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন। সর্বশেষ ১৯৮৬-৮৭ সালে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পায় বাংলাদেশ। ৪১তম ওই অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধনী গরিব সহ সবার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে প্রাধান্য দিয়ে আসছে অর্থ বছরের বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন কর্মসংস্থান ও ব্যবসা বান্ধব পরিবেশের পথে বাধা দূর করা হবে বলেও জানান মন্ত্রী। রাজধানীর ইআরএফ মিলনায়তনে আয়োজিত সেমিনারে আসছে বাজেটে সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে বাজেটে নির্দেশনা থাকবে বলে জানান তিনি। যারা নিম্ন আয়ের মানুষ তারা সবসময় বঞ্চিত, কিন্তু ইকোনমিকে ড্রাইভ করে কিন্তু প্রাইভেট সেক্টর। যত বেশি বাধাগ্রস্ত করা যায় ব্যবসা বাণিজ্য অ্যাক্টিভিটিসে, এইটাই মনে হলে নিয়ন্ত্রণটা হচ্ছে সরকার। আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাই। খুব দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। তিনি জানান, বাজেটে নির্বাচনের বরাদ্দ আসার পর জুলাই আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। সকালে রাজধানীর গুলশান, বনানী এবং হাতির ঝিল লেক পরিদর্শন শেষে এইসব কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার নির্বাচনের জন্য যে বাজেটের প্রয়োজন, এটি আগামী অর্থ বছরে বাজেটে ওনারা সংযুক্ত করার পরে জুলাই আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে এই বিষয় নিয়ে আমরা যৌথ মিটিং করে আমরা সিদ্ধান্ত নিব। ভোক্তা পর্যায়ে দাম কমেছে এলপিজি গ্যাসের। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১,৮৮৫ টাকা। মঙ্গলবার দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৮৯.৫ টাকা থেকে কমে হয়েছে ৮৬.৯৩ টাকা। ৬ শিশুর মৃত্যুর মামলায় ৮ দিন হাসপাতালের দায়ীদের দ্রুত শাস্তি নিশ্চিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। রাজধানীর রমনা থানায় জবানবন্দি প্রদান শেষে এ দাবি জানান তারা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শিশুদের ময়না তদন্ত না হওয়ায় ফায়দা নিতে পারে আসামি পক্ষ। জানাচ্ছেন এআর বাদল। গত ২৭ মে মগবাজারে ৮ দিন হাসপাতালে কর্তৃপক্ষের গাফিলতির বলি হয় ৬ নবজাতক। এরপর অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে হাসপাতালটির বিরুদ্ধে মামলা করেন সন্তানহারা পিতা। মামলার তদন্ত প্রতিবেদন তৈরির জন্য থানায় জবানবন্দি দেন তিনি সহ নিহত শিশুদের অভিভাবকরা। তাদেরকে একটা পরিকল্পিতভাবে হত্যা করেছে ওরা। মাননীয় প্রধানমন্ত্রী
জনাব তারেক রহমান সাহেব এটা সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় আনবেন তাদেরকে। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ময়নাতদন্ত না করা এ মামলার ভবিষ্যৎ দুর্বলতা। পোস্টমর্টম ছাড়া যদি কোনো মামলা হয়, বিচার কাজের এক পর্যায়ে এটার বেনিফিটটা আসামি পক্ষ পেয়ে থাকে, তো সেই জন্য পোস্টমর্টম করে ফেলা উচিত। এ আর বাদল, RTV, ঢাকা। একদিনেই শেষ হলো রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। রামিসার বাবা মা, প্রত্যক্ষদর্শী ও পুলিশ কর্মকর্তাদের জবানবন্দিতে উঠে আসে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা। জবানবন্দিতে যা রামিসার বাবা জানান, দরজা ভেঙে মেয়ের মাথাবিহীন দেহ দেখতে পান। কাল হবে আসামিদের জবানবন্দি। GM মাহমুদের রিপোর্ট। এ বালতির ভিতরেই শিশু রামিসার দেহ থেকে বিচ্ছিন্ন মাথা, আর এই গ্রিল ভেঙেই পালিয়েছিল রামিসার ধর্ষক ও ঘাতক সোহেল রানা। মঙ্গলবার রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণে আদালতে উপস্থাপন করা হয় জব্দকৃত এসব আলামত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আলোচিত এ মামলায় মোট 16 জনের সাক্ষ্যে শেষ হয় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ। এতে উঠে আসে অভিযুক্ত সোহেলের নৃশংসতার চিত্র। মেডিকেল এই ওপিনিয়ন থেকে যে ভিকটিম রামিসা আক্তারকে প্রথমে ধর্ষণ করা হয়েছে, তারপরে যেহেতু তার হেড ডিক্যাপিটেটেড অর্থাৎ বিচ্ছিন্ন করা হয়েছে, হাত বিচ্ছিন্ন করা হয়েছে। উপস্থাপিত সাক্ষ্য ও তথ্য উপাত্তই আসামিদের অপরাধ প্রমাণে যথেষ্ট বলে জানান বিশেষ পাবলিক প্রসিকিউটর। তাদের শয়নকক্ষে এবং তাদের ব্যবহৃত বাথরুম এবং ফ্লোরে সমস্ত আলামত পাওয়া গিয়েছে। মানুষ মিথ্যা কথা বলতে পারে, কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স কখনো মিথ্যা কথা বলে না। এই বিচারের মাধ্যমে আমাদের দেশে নতুন একটি অধ্যায়ের সূচনা হবে। তবে তাড়াহুড়ো করে বিচার প্রশ্নবিদ্ধ না করার প্রত্যাশা আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। আসামি পক্ষে মামলা পরিচালনা করেছি এবং চেষ্টা করেছি বিচারটা যেন প্রশ্নের সম্মুখীন না হয়। বুধবার আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের জন্য সময় দিয়েছে আদালত। GM মাহমুদ, RTV, ঢাকা। অপরাধীদের বিচারের আওতায় আনা সরকারের দায়িত্ব। সে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে সিলেটের বাদাঘাট এলাকায় নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় ডক্টর শফিকুর রহমান আরও বলেন, রামিসা হত্যাকাণ্ডের বিচারের মতো ফাহিমা হত্যার বিচারও 15 দিনের মধ্যে সম্পন্ন হবে। সরকারকে এমন নিশ্চয়তা দিতে হবে। প্রধানমন্ত্রী যেভাবে রামিসার ক্ষেত্রে ঘোষণা দিয়েছেন 15 দিনের মধ্যে রামিসার বিচার সম্পন্ন হবে, আমরা চাই যে এইরকম একটা ঘোষণা এখানকার মন্ত্রী তিনিও দেবেন যে আগামী 15 দিনের মধ্যে ফাহিমার বিচারও সম্পন্ন হবে। ডেঙ্গু মোকাবেলায় সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান, এরই অংশ হিসেবে দেশের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডেঙ্গু কর্নার করা হচ্ছে। হাম মোকাবেলার চেয়েও অধিক দক্ষতার সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করতে চায় সরকার, জানান মন্ত্রী। সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নির্ধারণে সমন্বিত সভায় তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালগুলোকে 10% বেডে ফ্রি চিকিৎসা পাবে। ডেঙ্গুর সব টেস্টে 80% ছাড়ের পাশাপাশি ডাক্তারের ফি না নেয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। কুমিল্লার দেবিদ্বারে আকস্মিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার হাসপাতালে সেবা কার্যক্রম চলাকালীন তিনি সেখানে উপস্থিত হন। এই সময় 5 চিকিৎসক কর্মস্থলে না থাকায় জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে তাদেরকে শোকজ করা হয়। এদিকে নিজ সংসদীয় এলাকার সরকারি হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। তাদের বিষয়ে স্বাস্থ্য বিভাগ কর্তৃক পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড ঘিরে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ধর্মতলায় এক রাজনৈতিক কর্মসূচিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন ছুড়ে মমতা বলেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল সবটাই জানি। হত্যাকারীর নাম গোপন করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশে সংঘটিত বড় একটি হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করে ক্ষমতাসীন বিজেপিকে সমালোচনার শুলে চড়ান মমতা। বাংলাদেশ থেকে একটা
বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি। উৎসাহ উদ্দীপনা নিয়ে দেশব্যাপী ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে বেসরকারি ব্যাংক খাতের শীর্ষস্থানীয় ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক। এই উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন হুমায়ুন। এ সময় তিনি ব্যাংকের গ্রাহক ও আমানত সংগ্রহ সহ ব্যাংকের সামগ্রিক চিত্র তুলে ধরেন। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।